আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো স্যার, আপনি কেমন আছেন? আমরা আমাটির বেবু গল্পটা পড়ছিলাম। আমরা আজকে আমাটির বেবু গল্পের যে বিষয় অংশ অর্থাৎ আমরা বিভিন্ন প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমাদের একটু খাতা কলম নিতে হবে। হে মাকজুম জিম, ইয়েস স্যার। কেমন আছো? পরীক্ষা কেমন দিছো? স্যার ভালো দিছি। দেখে দেখে স্যার কিছুটা আবার কিছুটা না, যতটুকু নিতে পারছি ততটুকুই লিখছি। তোমরা খাতা কলম নাও, স্যার সবাই খাতা কলম নাও। ক্যামেরা অন করে দেখাও যে খাতা কলম নিচ্ছ, বয়েসরা। নিছো খাতা কলম নিছো? স্যার নিচ্ছি। ইয়েস স্যার, নিছি। লেখো আমাটির বেফু। লিখছো? হেডলাইন করেছে আমাটির বেপু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আমি স্লাইড শেয়ার করেছি পিডিএফ এ, এখানে লেখা আছে, ডিসপ্লেতে দেখলেও হবে। তোমরা ডিসপ্লে দেখতে পাচ্ছো? ইয়েস স্যার। এখানেও আছে, তোমরা আমি মুখেও উচ্চারণ করে দিব কয়েকবার। আমাটির বেপু, এই বেপু হচ্ছে তালপাতার এক ভাষী। এরপরে হলো যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, ওনার নাম লিখবা। এরপরে লিখবা যে জ্ঞানমূলক প্রশ্ন। আজকের ক্লাসের জন্য আমাদের জ্ঞানমূলক প্রশ্নগুলো লিখো। যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন? প্রথমে এই প্রশ্নটা লিখো। আমি আবার বলছি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন? তোমরা উত্তর লেখার জায়গা রাখতে পারো অথবা উত্তর সহ লিখে নিতে পারো, দুইটাই করতে পারো। উত্তরের জন্য চাইলে জায়গা রেখে দিতে পারো, নিজেরা খুঁজে খুঁজে বের করতে, অথবা আমার কাছে উত্তর দেওয়া আছে, উত্তর নিয়ে এখান থেকে নিয়ে নিতে পারো। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন? উত্তর হবে 1894 সালে তিনি জন্মগ্রহণ করেন। এটা 1 নম্বর প্রশ্ন। এক নম্বর প্রশ্ন লিখেছো সবাই? ইয়েস স্যার। স্ক্রিনেও শেয়ার করা আছে, ওইখান থেকেও দেখতে পারো। 2 নম্বর প্রশ্ন হলো, বিভূতিভূষণ কোন উপন্যাসের জন্য রবীন্দ্র পুরস্কারে ভূষিত হন? বিভূতিভূষণ কোন উপন্যাসের জন্য রবীন্দ্র পুরস্কারে ভূষিত হন? আমি আবার বলছি, বিভূতিভূষণ কোন উপন্যাসের জন্য রবীন্দ্র পুরস্কারে ভূষিত হন? ইছামতি একটি নদীর নামও আছে, ইছামতি নদীর নামও আছে। আবার উনি এটার জন্য পুরস্কৃত হন, যেটা রবীন্দ্র পুরস্কার নামে খ্যাত। এই ইছামতি উপন্যাসের জন্য তিনি রবীন্দ্র পুরস্কারে ভূষিত হন। 3 নম্বর প্রশ্ন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে মৃত্যুবরণ করেন? ক্লাস শেষে সব প্রশ্ন আমাকে পাঠাতে হবে, যা লিখবে না তাদের জন্য কষ্ট হয়ে যাবে। 2 নম্বরটা আবার দেখাবো। 2 নম্বরটা দেখাইছি আবার। বিভূতিভূষণ কোন উপন্যাসের জন্য রবীন্দ্র পুরস্কারে ভূষিত হন? বিভূতিভূষণ কোন উপন্যাসের জন্য
রবীন্দ্র পুরস্কারে ভূষিত হন? এরপরে 3 নাম্বার প্রশ্ন। 3 নাম্বার প্রশ্ন, বিভূতিভূষণ কত সালে মৃত্যুবরণ করেন? দেখছো বিভূতিভূষণ কত সালে মৃত্যুবরণ করেন? লিখেছো 3 নম্বর প্রশ্ন? Yes, sir. Yes, sir, লিখছি। 4 নাম্বার প্রশ্ন, ঠুনখাওয়া টিনের ভেপু ফাঁসির দাম কত? আবার বলছি, ঠুনখাওয়া টিনের ভেপু ফাঁসির দাম কত? 4 নাম্বার প্রশ্ন এটি। লিখেছ ঠুনখাওয়া টিনের ভেপু ফাঁসির দাম কত? স্যার লিখছি। এবার 5 নাম্বার প্রশ্ন, দুর্গা অপুকে তেল আর নুন আনতে বলল কেন? দুর্গা অপুকে তেল আর নুন আনতে বলল কেন? স্যার লিখছি। সবাই নাবিল লিখেছ, ইর্তিজা লিখেছ, Yes, মিম sir, আমি লিখছি। মিম তালহা লিখেছ তোমরা? এটা কি Yes, সুব্রত? sir. আরে নাম এটা কি সুব্রত? তাইলে আমরা 6 নম্বর প্রশ্নের দিকে যাব। হরিহর রায়ের জ্ঞাতি ভ্রাতার নাম কি? এখানে হরিহরটা হলো দুর্গার পিতার নাম, জ্ঞাতি মানে নিকটাত্মীয়, ভ্রাতা মানে ভাই, নীলমণি। বইয়ের রিডিং এ ছিল। আমি আবার বলছি, হরিহর রায়ের জ্ঞাতি ভ্রাতার নাম কি ছিল বা কি? হরিহর রায়ের জ্ঞাতি ভ্রাতার নাম কি? এটা ছিল 6 নম্বর প্রশ্ন। সাত নম্বর প্রশ্ন, হরিহরের বাড়ি থেকে বুবুন মুখুজ্জের বাড়ি কত মিনিটের পথ? আমি আবার রিপিট করছি, প্রশ্ন নম্বর 7, হরিহরের বাড়ি থেকে বুবুন মুখুজ্জের বাড়ি কত মিনিটের পথ? 5 মিনিট। প্রশ্ন নম্বর 7, আমি আবার বলছি, হরিহরের বাড়ি থেকে বুবুন মুখুজ্জের বাড়ি কত মিনিটের পথ? 5 মিনিট। সবাই লিখেছ? Yes, sir.
এরপরের প্রশ্ন নম্বর 8, স্বর্ণ গোয়ালিনী অপুদের বাড়ি এলো কেন? হাতে আমি আবার বলছি, প্রশ্ন নম্বর 8, স্বর্ণ গোয়ালিনী অপুদের বাড়ি এলো কেন? স্যার লিখছে স্যার লিখছি। হ্যাঁ হচ্ছে this the ancient history. এবার আমরা 9 নম্বর প্রশ্নের দিকে যাব। Yes. 9 নম্বর প্রশ্ন নম্বর 9, হরিহর রায় বাড়িতে কত টাকা হরিহর রায় কার বাড়িতে কত টাকার বেতন চাকরি করতেন আর কি? 4 টাকা। প্রশ্ন নম্বর 10, দুর্গার বয়স কত ছিল? এটা আসছে বুড়ে। প্রশ্ন নম্বর 10 বুড়ে আসছে। 10 এই 10 নম্বর প্রশ্নটা বুড়ে আসছে। প্রশ্ন নম্বর 11, দুর্গা অপুকে উঠানের কোন স্থানে ডেকেছিল? কাঁঠালতলা থেকে ডেকেছিল।
এরপরে 12 নম্বর প্রশ্ন, পটলিগের আম গাছটা কিসের ধারে? বারো নম্বর প্রশ্ন, পটলিগের বাগানের কোন স্থানে আম পড়েছিল? ডোবার ধারে। এরপরে 14 নম্বর প্রশ্ন, হরিহর রায় বাড়ি থেকে কত টাকা মাইনে পান? এরপরে 15 নম্বর প্রশ্ন, দুর্গা কিসের ভেতরে কচি আমগুলো কেটে রেখেছিল? দুর্গা নারকেলের মালার মধ্যে। 16 নম্বর প্রশ্ন, কে লক্ষ্মী পূজার কড়ি বাক্সে লুকিয়ে রেখেছিল? অপু। 17 নম্বর, টাকার জন্য সর্বজয়াকে কে দুবেলা তাগাদা দিচ্ছে? স্যার তাগাদা মানে বারবার মনে করাই যাওয়া বুঝাচ্ছে না? জি জি।
18 নম্বর প্রশ্ন, দুর্গা আঁচলের কোট থেকে কি বের করলো? এরপরে 19 নম্বর প্রশ্ন, 10 গড়ার মাতব্বর লোকটি কি জাতের? বিশ নম্বর প্রশ্ন, কালো মেঘ কি? কয়টা হয়েছে প্রশ্ন? স্যার 20টা। 20টা হয়েছে। তাহলে আবার বলে আসো, তুমি শুরু থেকে একবার বলো। স্যার লাস্টের কোশ্চেন এটা শেষ করি তারপর বলতেছি। আচ্ছা, প্রশ্ন যেগুলো দিচ্ছে এগুলো হোমওয়ার্ক করবে, আর হোমওয়ার্ক করে পাঠাবে আর শিখবে আর কি। ওই পোর্টালে দিয়ে দিচ্ছি। স্যার প্রথম থেকে বলতেছি। বলো। আমাদের ভেতু জ্ঞানমূলক প্রশ্ন 1। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন? 1894 সালে। বিভূতিভূষণ কোন উপন্যাসের জন্য রবীন্দ্র পুরস্কারে ভূষিত হন? ইছামতী উপন্যাসের জন্য বিভূতিভূষণ রবীন্দ্র পুরস্কারে ভূষিত হন। বিভূতিভূষণ কত সালে মৃত্যুবরণ করেন? 1950 সালে। কাতল খাওয়া টিনের ভেতর বাঁশির দাম কত? 4 পয়সা। দুর্গা অপুকে তেল আর নুন আনতে বলল কেন? আম খুশি যাবে বলে। হরিহর রায়ের জাতি ভ্রাতার নাম কি? নীলমণি। হরিহর রায়ের বাড়ি থেকে ভুবন মুখুজ্জের বাড়ি কত মিনিট পর পথ? 5 মিনিট। স্বর্ণ গোয়ালিনী অপুদের বাড়ি এলো কেন? অপুদের বাড়ির গায়ে দোহাতে। হরিহর রায় বাড়িতে কত টাকায় চাকরি করেন? কত টাকার বেতনে চাকরি করেন? 8 টাকার বেতনে। দুর্গার বয়স কত? 10-11 বছর। দুর্গা অপুকে উঠানের কোন স্থান থেকে ডেকেছিল? কাঁঠালতলা থেকে। পটলিদের আম গাছটা কিসের ধারে? ডোবার ধারে। পটলিদের বাগানের কোন স্থানে আম পড়েছিল? সিঁদুর কৌঠোর তলায়। হরিহর রায় বাড়ি থেকে কত টাকা বেতন পায়? 8 টাকা। দুর্গা কিসের ভেতর কচি আমগুলো কেটে রেখেছিল? নারিকেলের মালার ভেতর। কে লক্ষ্মী পূজার কড়ি বাক্সে লুকিয়ে রেখেছিল? অপু। টাকার জন্য সর্বজয়াকে কে দুবেলা
তাগাদা দিচ্ছে। রাধা বৈষ্ণবের বউ। দুর্গা আঁচলের খুঁট খুলে কি বের করলো? কতগুলো শুকনো ডরা ফুলের বিচি বের করলো। 10 ঘরার মাতবর লোকটি কি জাতের? সদগোপ জাতের। কালমেঘ কি? কালমেঘ হলো যকৃতের রোগে উপকারী এক প্রকার তিক্ত গাছ। শেষ। সবাই বুঝতে পেরেছে কিনা? Yes, sir. তাহলে প্রশ্নগুলো শিখবে এবং লিখবে, কার কোনো অসুবিধা হলে এবং এগুলো আমাদের হোমওয়ার্ক করে পাঠাবে। আমি পোর্টালে দিয়ে দিচ্ছি, পোর্টালে চেক করে নিবে তোমরা। ওকে স্যার। বলছি ঠিক আছে? ওকে স্যার। আর হলো যে এবার একটু ইয়ে নাও, তোমাদের বোর্ড বই আছে সাথে? Yes, স্যার। Yes, sir. বোর্ড বইতে যাও একটু করে। এখানে যে যা লেখক করেছে কি, দাঁড়াও একটু, আমি একটু কাটি। তুই আমি একটু পাঠ পড়েছি, একটু মূল ভাবটা একটু পড়িয়ে দিচ্ছি, তোমাদের জন্য উপকার হবে। ক্লাস আরো 8-10 মিনিট আছে মনে হয়, ততক্ষণ আমার শেষ হয়ে যাবে। তোমরা একটু ধৈর্য ধরে অপেক্ষা করো, শোনো ভালো করে। পারলে স্ক্রিনশট নিয়ে নাও। পারলে আমি যে পেজ শেয়ার করেছি ওটা স্ক্রিনশট নিয়ে নাও। এটা ফুল গল্পের মূল ভাব, মানে তুমি কিভাবে সৃজনশীলটা বুঝতে পারবে, তখন লিখতে পারবে যে কোনো কিছু। আমি বুঝাতে পেরেছি? তোমরা সবাই চাইলে এটি স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আমি 2টা পেজ রিডিং করিয়ে দিব ভালো করে, এই 2টার উপরই পুরো গল্পটা এসে যাবে, 6-7 পৃষ্ঠার। আমাটির বেপু শীর্ষক গল্পটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাস থেকে সংগ্রহ করা হয়েছে। গ্রামীণ জীবনে প্রকৃতি ঘনিষ্ঠ, মানে প্রকৃতির সাথে খুব নিবিড় সম্পর্কে আবদ্ধ দুই ভাই বোনের আনন্দিত জীবনের আখ্যান নিয়ে গল্পটি রচিত হয়েছে। অপু দুর্গা হতদরিদ্র পরিবারের শিশু, কিন্তু তাদের শৈশবে দারিদ্র্যের সেই কষ্ট প্রদান হয়ে ওঠেনি এই গল্পে। তারপরে অধিকন্তু গ্রামীণ ফল-ফলাদি আহারের আনন্দ এবং বিচিত্র বিষয় নিয়ে তাদের বিস্মিত এবং কৌতূহল গল্পটিকে চিরকালে মানুষের চিরায়িত শৈশবকে যেন স্মরণ করিয়ে দেয়। এই গল্পের সর্বজয়া পল্লীমেয়ের শাশ্বত চরিত্র হয়ে উঠেছে। এই 2টা পেজ স্ক্রিনশট নিয়ে নাও। আমি আবার বলছি, এটা প্রথম পেজ, এটা স্ক্রিনশট নাও। এরপরে দ্বিতীয় পেজটা স্ক্রিনশট নাও। Yes, sir. নিচ্ছি। দ্বিতীয় পেজটাও নাও। It worked. আসতেছি। কোথায় নেব?